কি করবেন? আমি গাড়ি দেবো না, কি করবো? নিয়মটা মানতে হবে না, কোথাও নিয়ম হতে পারে ইলেকশনে এভাবে হয়ে হতে পারে না, ইলেকশনে হতে পারে না। আপনি উত্তর প্রাইভেট প্রপার্টি আপনি নিতে পারেন, আপনি বলুন, আপনি উত্তপ্ত হবেন না এভাবে। আপনি বলুন কি আমার করা কাজের যায়? জন্য নয়, গভর্নমেন্ট কাজের জন্য। না, গভর্নমেন্টের কাছে দেবো না। অরিত্র দত্ত মানে ডান্স বাংলা ডান্স জুনিয়রের যে অ্যাঙ্কার ছিল, পরবর্তী সময়ে রাজ চক্রবর্তীর বিভিন্ন সিনেমাতে দেখতে পাওয়া গেছিল, সেই অরিত্র তো এখন বেশ বড়, এখন সিনিয়র পার্সন হয়েছেন। তিনি সব জায়গায় বুদ্ধিদীপ্তভাবে বিভিন্ন স্পিচ দিয়ে থাকেন, পলিটিক্যালি অ্যানালিস্ট পার্সন, সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন জেইউ থেকে, এবং তার সাথে অভিনয় এবং তার সাথে সিনেমাটোগ্রাফি রিলেটেডও কাজ করছেন। তো সেই অরিত্র হঠাৎ করে যখন কাজের সূত্রে রথতলার প্রতি যাচ্ছিল সোদপুর থেকে গড়িয়ার পথে, তাকে গাড়ি ধরে আটকায় পুলিশ ডানলপ ট্রাফিকের আন্ডারে রথতলা মোড়ে, এবং বলে যে ইলেকশন পারপাসে তার গাড়িটি নেওয়া হবে। ইউজুয়ালি কী হয়, ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ভোট শুরুর ঠিক 2 মাস আগে থাকতেই প্রাইভেট গাড়িগুলোকে বেছে বেছে পুলিশ ধরতে শুরু করে এবং রিকুইজিশন স্লিপ গাড়ির কাছে লাগিয়ে দেয়, যাতে অন্য জায়গা থেকে গাড়ি কেউ কালেক্ট না করতে পারে, এবং পার্টিকুলার একটা ডেটের জন্য এই গাড়িটিকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তথাকথিত ইলেকশন কমিশন নিয়ে নেয়। অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের আন্ডারে গাড়িটা চলতে থাকে ভায়া স্টেট পুলিশ। এখন এখানে যখন অরিত্রকে গাড়িটাকে আটকানো হলো, সে তখন বলতে থাকে যে এভাবে গাড়ি নেওয়া যায় না। সত্যি কথা বলতে কি, আমি নিজেও জানতাম না যে এরকম আইন আছে। আমি জানতাম যে গাড়ি চাইলে দিতেই হয়, কিন্তু ইউজুয়ালি যখন সরকারের গাড়ি, দেন কমার্শিয়াল গাড়ি বলতে বাস, ট্যাক্সি, এগুলো যখন এক্সস্টেড হয়ে যায়, সংখ্যার পরিমাণ মানে ডিমান্ড অনুযায়ী সংখ্যা কমে যায়, তখন রাজ্য সরকারের আন্ডারে যে গাড়িগুলো চলছে, মানে অ্যাকচুয়ালি স্টেটে যে গাড়িগুলো চলছে, সেই গাড়িগুলোকে ইলেকশন কমিশন পুলিশের মারফত নিতে থাকে। এবং সেখানে কিন্তু এরকম ডাইরেক্ট রাস্তা থেকে নিতে পারবে না, তার বাড়িতে চিঠি পাঠাবে, ডিও ডিএম এর মাধ্যমে চিঠি পাঠাবে, এবং তারপরেই গাড়িগুলো কালেক্ট করা যায়। এই পুরো নিয়মটা কিন্তু এখন অরিত্র খুব সুন্দরভাবে অ্যানালিসিস করে বলেছে, যেটা আপনাদের হয়তো অনেক কাজে লাগবে ইন ফিউচারেও। এই স্টেট অফ জাস্টিফিকেশান এবং এই অ্যামেন্ডমেন্ট এবং 2006 যে স্পেশাল কেসটা হয়েছিল, সেখানের হাইকোর্ট কী রায় দিয়েছে পুরোটা দেখুন আগে। প্রসেসটা কি, কলকাতা হাইকোর্ট 2006 সালের একটি গুরুত্বপূর্ণ জাজমেন্টে একথা স্পষ্ট করেছিলেন যে যেহেতু ব্যক্তিগত কোনো গাড়ি, ধরুন আমি গাড়ি কিনেছি, আমি গাড়ির মালিক, আমি গাড়িটা চালাচ্ছি, আমি তো কোথাও ভাড়ায় খাটাচ্ছি না বা সাবটেনেন্ট করছি না, কিন্তু ইলেকশন কমিশন যখন আমার থেকে গাড়িটাকে নিচ্ছে, তখন সে একরকম একটা ভাড়ায় খাটাচ্ছে এবং আমাকে তার বিনিময়ে সে একটা ধরুন কম্পেনসেশন দিচ্ছে। তো তখন হাইকোর্ট এটা ক্লারিফাই করেছিল যে যেহেতু প্রাইভেট গাড়ি ভাড়ায় খাটানো যায় না, তো সেই কারণে সরাসরি এই ব্যক্তিগত গাড়িকে একদম চাইলেই নিয়ে নেওয়া যায় করে এই কনসেপ্টটা খুব একটা নিয়ম সিদ্ধ নয় বা আইন সিদ্ধ নয়। এরপরে কলকাতা হাইকোর্ট আরও ক্লারিফাই করে যে আমাদের যে প্রাইভেট গাড়ি কোন সময় নেওয়া হবে, সবার আগে সরকারি গাড়িগুলিকে নেওয়া হবে। সরকারি গাড়িগুলি যদি সংখ্যায় শূন্য হয়ে যায় বা কমে যায় তার সংখ্যা, তারপরে আসবে হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল, যেরকম ধরুন আপনার বাস, ট্যাক্সি, এই ধরনের গাড়িগুলো। সেই গাড়িগুলো যদি সংখ্যায় শূন্য হয়ে যায়, তাহলে তখন সরকার অফিসিয়ালি লিস্ট তৈরি করবে যে আমার প্রাইভেট গাড়ি এবং কমার্শিয়াল ভেহিকেল সমস্ত এক্সস্টেড হয়ে গেছে, রিসোর্সের সব ব্যবহার হয়ে গেছে। তখন যে প্রাইভেট গাড়িগুলো গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট হবে, তারা তার তালিকা তৈরি করবে এবং সেই সংশ্লিষ্ট গাড়ির মালিকের কর্মস্থল অথবা তার বাড়িতে একেবারে লিখিত চিঠি পাঠাবেন। কে পাঠাবেন? আইদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা সেই জায়গায় যিনি নির্বাচনী প্রধান বা আধিকারিকের অফিস থেকে বা ভায়া রেজিস্টার্ড পোস্ট অথবা কোনো অফিসার বা কোনো অফিসের কোনো ক্লার্ক, তিনি গিয়ে আমার বাড়িতে চিঠিটা পৌঁছে দিয়ে আসবেন এবং অবশ্যই তখন আমি ওই গাড়িটি দিতে বাধ্য থাকবো।